প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে দ্বিতীয়বারের মতো অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো তোমাদের প্রাকৃতিক ভূগোলের অর্থাৎ ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর গঠন নিয়ে। তাহলে শুরু করা যাক। পৃথিবীর গঠন নিয়ে আমরা একটু কথা বলি। পৃথিবী মানুষের বাস উপযোগী একমাত্র গ্রহ, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই বাস উপযোগী ছিল না। সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবীটা ছিল একটা জ্বলন্ত বাষ্পপিণ্ড। এটার ভিতরে অনেক পরিমাণে তাপ ছিল। ধীরে 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 শীতল হতে শুরু করলো। এক কথায় তাপ বিকিরণ করতে করতে একটা পর্যায়ে এই পৃথিবীটা শীতল হতে শুরু করে। তো এই পৃথিবীটা যখন শীতল হয়, এই বাষ্পপিণ্ডটা ধীরে ধীরে শীতল হয়ে ঘনীভূত হয়ে কঠিন অবস্থায় ধারণ করে এবং ধীরে ধীরে বর্তমানের অবস্থায় আসে। তো এটা যখন ধীরে ধীরে শীতল হচ্ছিল তখন এর বাইরের দিকে হালকা গ্যাস, এরপর লবণ জাতীয় পদার্থের গ্যাস, আর তারপরে লৌহ জাতীয় পদার্থের যে গ্যাস আছে এই গ্যাসটা সৃষ্টি হয় এবং পৃথিবীটা আরো ঠান্ডা হয়ে মোটামুটি 3টা স্তরে পৃথিবীটা বিভক্ত হয়। এর প্রথম স্তরটা অশ্বমণ্ডল, তারপরের স্তরটা গুরুমণ্ডল এবং তারপরের স্তরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই যে প্রথম স্তরটা উপরের দিকটা একদম হালকা হয়ে যায়, হালকা অংশ। এরপরে মধ্যভাগে গুরুমণ্ডল, মানে এর তার নিচের অংশ, তারপরে অংশটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই 3টা স্তর, এক কথায় ভিতরের দিকে যে স্তরটা, এই ভিতরের স্তরটা পৃথিবীর কেন্দ্রকে গঠন করে। তাহলে এই 3টা স্তর নিয়ে পুরো পৃথিবীটা গঠিত হয়। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন থেকে আজ অব্দি এখন পর্যন্ত ধীরে 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 শীতল হতে 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 এখন মানুষের বাস উপযোগী হয়ে গেছে। তো এই যে পৃথিবীর স্তর বিন্যাস বা পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বিন্যাস, এই স্তর বিন্যাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথমত অশ্বমণ্ডল, তারপরে গুরুমণ্ডল, এরপরে কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, প্রথম অংশটা হচ্ছে অশ্বমণ্ডল। এই অশ্ব শব্দটার অর্থ শিলা। এই অশ্বমণ্ডলটাকে শিলামণ্ডলও বলা হয়ে থাকে। এই অশ্বমণ্ডলটা হচ্ছে একেবারে পৃথিবীর উপরিভাগ। পৃথিবীর উপরের যে কঠিন এবং পাতলা শিলা স্তর, এই স্তরটাকে বলা হচ্ছে শিলামণ্ডল। এই শিলামণ্ডলের গভীরতাটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তোমরা জানো পৃথিবীর কোথাও সমভূমি, কোথাও মালভূমি, আবার কোথাও পর্বত, কোথাও সাগর বা মহাসাগর, ঠিক এভাবে কিন্তু পৃথিবীটা গঠিত। তো এই যে শিলামণ্ডল বা অশ্বমণ্ডল, এই শিলামণ্ডল বা অশ্বমণ্ডলের গভীরতাটা পৃথিবীর সব জায়গায় কিন্তু একরকম না। এর গভীরতাটা সমুদ্রের তলদেশে 3 কিলোমিটার, আবার পর্বতের তলদেশে 4 কিলোমিটার। এই যে পৃথিবীর যে উপরি অংশ, এই উপরি অংশে কোথাও সাগর আছে, কোথাও পর্বত আছে, কোথাও সমভূমি আছে, আবার কিন্তু কোথাও মালভূমির অবস্থান। এখানে খেয়াল করে দেখো, সাগরের তলদেশ, এই তলদেশে এর গভীরতাটা কিন্তু কম, আবার পর্বতে কিন্তু গভীরতাটা বেশি। ঠিক আছে, এভাবে করে সমভূমিতে গভীরতা আরেক ধরনের। এজন্যই এই অশ্বমণ্ডলের গভীরতাটার পার্থক্য দেখা যায়। পর্বতের গভীরতাটা বেশি, আবার সাগরের তলদেশের গভীরতাটা কিন্তু কম। আর এই অংশটার আপেক্ষিক গুরুত্ব 2 থেকে 3। আর এই অশ্বমণ্ডলটার একটা অবস্থানে, এক কথায় তাপমাত্রা ধীরে ধীরে যতই আমরা নিচের দিকে যাব, প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়তে থাকবে। অশ্বমণ্ডলের তাপমাত্রা নির্দিষ্ট না, উপরের দিকে এক ধরনের তাপমাত্রা, আবার উপর থেকে ধীরে 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 আমরা যত ভিতরের দিকে যাব, ভিতরের দিকে যেতে থাকলে তাপমাত্রার পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। এই তাপমাত্রাটাই প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়। তাহলে অশ্বমণ্ডলে আমরা কি কি দেখলাম? এটা পৃথিবীর উপরিভাগ, এর গভীরতাটা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। সাগরের তলদেশে 3 কিলোমিটার, পর্বতের তলদেশে 40 কিলোমিটার। এর আপেক্ষিক গুরুত্ব 2 থেকে 3, অর্থাৎ পানির চাইতে 2 থেকে 3 গুণ বেশি ভারী, এবং তাপমাত্রা নিচের দিকে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পায়। এই যে অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডলটাকে আবার 2টো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে শিয়াল, আর একটা অংশ হচ্ছে সীমা। এই শিয়ালটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডলের বাহিরের স্তর, আর সীমাটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডলের ভিতরের স্তর। এই যে একটা স্তর, এই স্তরটার বাহির দিকে যে অংশটা সেটা শিয়াল, আর ভিতরের দিকে যে অংশটা সেটাকে বলা হচ্ছে সীমা।
তাহলে শিয়াল অশ্বমণ্ডলের বাইরের স্তর, এটাতে গ্রানাইট জাতীয় শিলার পরিমাণ বেশি, আর গ্রানাইটের মধ্যে সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি হওয়ার কারণে এই স্তরটাকে বলা হচ্ছে শিয়াল। তাহলে গ্রানাইট শিলার মধ্যে কিসের পরিমাণ বেশি থাকে? সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। এই সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকার কারণে এই স্তরটাকে বলা হয় গ্রানাইট শিলা স্তর। এই অংশটাকে মহাদেশীয় ভূত্বক বলা হয়ে থাকে। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব 2.95 থেকে 3, আর এই অংশটার গড় গভীরতা হচ্ছে 12.8 কিলোমিটার। এক কথায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা যে অংশটাতে বাস করছি সেখান থেকে ঠিক 12.8 কিলোমিটার গভীর পর্যন্ত যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে শিয়াল। এরপরে আসি আমরা সীমাতে। সীমা, এই যে অশ্বমণ্ডল আছে, এই অশ্বমণ্ডলের নিচের দিকে যে অংশটা, এই নিচের দিকের অংশটাকে বলা হচ্ছে সীমা। এটাতে ব্যাসল্ট জাতীয় শিলার পরিমাণ বেশি, আর ব্যাসল্ট জাতীয় শিলাতে সিলিকন আর ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। সিলিকন আর ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকার কারণে এই অংশটার নাম হয়েছে সীমা। তাহলে এটাতে ব্যাসল্টের পরিমাণ বেশি এবং সিলিকন এবং ম্যাগনেসিয়াম থাকে, যার কারণে এটার নাম সীমা। এই সীমার আপেক্ষিক গুরুত্ব 2.95 থেকে 3 এবং এর গভীরতা 20 থেকে 31 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই অশ্বমণ্ডল সম্পর্কে এই কথাবার্তা। তাহলে অশ্বমণ্ডলটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি? দুটো ভাগে, একটা শিয়াল আর একটা সীমা। পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসে শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য করো, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। শিয়াল সীমার অনেকগুলো পার্থক্য আমরা পেয়েছি। অশ্বমণ্ডলের একটা বাইরের স্তর, একটা অশ্বমণ্ডলের ভিতরের স্তর, আবার শিয়ালে গ্রানাইট শিলার পরিমাণ বেশি, সীমাতে ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি। শিয়ালের আপেক্ষিক গুরুত্ব 2.95 থেকে 3, শিয়ালের আপেক্ষিক গুরুত্ব 2.75 থেকে 2.95, আর সীমার আপেক্ষিক গুরুত্ব 2.95 থেকে 3। এই শিয়ালটার গড় গভীরতা 12.8 আর সীমার গভীরতা 20 থেকে 31 কিলোমিটার। এই তো 5-6টা মোটামুটি পার্থক্য, এর মধ্যে থেকে 3টা অথবা 4টা পার্থক্য 2 মার্কসের জন্য দিলে এনাফ। এই শিয়াল সীমার মধ্যে পার্থক্য। এই ছিল অশ্বমণ্ডলের বর্ণনা। এরপরে আমরা চলে যাব গুরুমণ্ডলে নিয়ে। গুরুমণ্ডলটা অশ্বমণ্ডলের ঠিক নিচের অংশ। এই স্তরটার আপেক্ষিক গুরুত্ব 4 থেকে 5 এবং গুরুমণ্ডলের নিচের তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে গুরুমণ্ডল যেখানে শুরু হচ্ছে সেখান থেকে নিচের দিকের একদম তাপমাত্রাটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা অশ্বমণ্ডলের ঠিক নিচের অংশ এবং এই স্তরটার আপেক্ষিক গুরুত্ব আমি কত বললাম? 4 থেকে 5 এবং এই স্তরটার তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা বহিঃগুরুমণ্ডল এবং একটা অন্তঃগুরুমণ্ডল। এই যে বহিঃগুরুমণ্ডল, এই বহিঃগুরুমণ্ডলটা গুরুমণ্ডলের উপরের অংশ, আর অন্তঃগুরুমণ্ডলটা গুরুমণ্ডলের ভিতরের অংশ। এই বহিঃগুরুমণ্ডলটার পুরুত্ব 700 কিলোমিটার। এক কথায় পৃথিবীর কেন্দ্রের চারিদিকে 700 কিলোমিটার ব্যাপী যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে বহিঃগুরুমণ্ডল। এই অংশের একটা নাম আছে, সেটাকে বলছি আমরা প্রোফেসিমা। মানে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই 4টা উপাদান থাকার কারণে এই অংশটার নাম হয়ে গেছে প্রোফেসিমা। এই অংশটা থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সংঘটিত হয়ে থাকে। এক কথায় আগ্নেয়গিরির যে লাভাগুলো আছে, সেই লাভাগুলোর যে উদ্গীরণ হয় সেটা এই অংশ থেকে উদ্গীরণ হয়। অবশ্যই এই অংশটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কোন অংশ থেকে সংঘটিত হয়। অবশ্যই বহিঃগুরুমণ্ডল থেকে সংঘটিত হয়ে থাকে। এরপরে আসো অন্তঃগুরুমণ্ডল। এই অন্তঃগুরুমণ্ডলটা হচ্ছে গুরুমণ্ডলের নিচের অংশ। এটার পুরুত্ব 700 কিলোমিটার থেকে 2885 কিলোমিটার পর্যন্ত। এই অংশের একটা নাম আছে, যেটাকে বলা হচ্ছে নিফেসিমা। নিফেসিমা কেন? এখানে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই 4টা উপাদান থাকার কারণে এই অংশের নাম হয়ে গেছে নিফেসিমা। তাহলে গুরুমণ্ডল থেকে আমরা কি কি দেখলাম? এটা অশ্বমণ্ডলের নিচের অংশ। এই অংশটার আপেক্ষিক গুরুত্ব 4 থেকে 5, এটা নিম্ন অংশের তাপমাত্রা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই অংশটাকে দুটো ভাগে ভাগ করা হয়, বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলকে প্রোফেসিমা বলা হয়, অন্তঃগুরুমণ্ডলকে নিফেসিমা বলা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি কেন্দ্রমণ্ডলে। পৃথিবীর কেন্দ্রের চারিদিকে, এক কথায় এর সেন্টার, এই কেন্দ্রের চারিদিকে 3486 কিলোমিটার পর্যন্ত যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। আর আমি যেহেতু শুরুতেই বলেছিলাম পৃথিবী সৃষ্টির সময় সবচেয়ে ভারী যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো নিচের দিকে গিয়ে জমা হয়েছে। এখানে নিকেল এবং লোহা পাওয়া যায়,
নিকেল এবং লোহার সন্ধান পাওয়ার কারণে এই অংশটার নাম হয়েছে নিফে। নিকেল এবং লোহার পরিমাণ এখানে বেশি। এই কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে 2270 কিলোমিটার ব্যাপী বিস্তৃত, আর অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে 1216 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই যে বহিঃকেন্দ্রমণ্ডল, এই বহিঃকেন্দ্রমণ্ডলটার মধ্য দিয়ে একটা তরঙ্গ প্রবাহিত হয় এবং অন্তঃকেন্দ্রটার মধ্য দিয়ে একটা তরঙ্গ প্রবাহিত হয়। এই যে ভিতরের দিকের তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু এখানে গিয়ে কেউ আনতে পারবে না। এই তথ্যগুলো কিন্তু আমরা তরঙ্গের মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। ভূবিজ্ঞানীরা তরঙ্গের মাধ্যমে তথ্যগুলো কিন্তু সংগ্রহ করে থাকে। তাহলে এই যে বহিঃকেন্দ্রমণ্ডল, এটার মধ্য দিয়ে পি তরঙ্গ প্রবাহিত হয় এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হয়। পি তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভ, এস তরঙ্গ মানে সেকেন্ডারি ওয়েভ। আর এই পি তরঙ্গটা 8.1 কিলোমিটার পার সেকেন্ডে প্রবাহিত হয়, আর এস তরঙ্গটা 11.2 কিলোমিটার পার সেকেন্ডে প্রবাহিত হয়। এই ছিল কেন্দ্রমণ্ডলের বর্ণনা। এরপরে আমরা চলে যাই এই যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল থেকে গুরুমণ্ডল অবশ্যই এর তাপমাত্রা দ্বারা পৃথক হয়ে যায়, গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল কিন্তু এর তাপমাত্রা দ্বারা পৃথক হয়ে যায়, আবার পদার্থগুলোর অবস্থা এবং অবস্থান দ্বারা পৃথক হয়ে যায়। তাহলে অশ্বমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, শিয়াল সীমা। গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছিলাম, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডলও দুটো ভাগে ভাগ করেছিলাম, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। এখন আসো এই যে পৃথিবীর স্তর বিন্যাস, এই স্তর বিন্যাস করতে গিয়ে এখানে তিনটা বিশেষ রেখা আছে। যে রেখা তিনটার নাম হচ্ছে একটা কনরাড বিযুক্তি রেখা, একটা মোহ বিযুক্তি রেখা আর গুটেনবার্গ বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা যেটা, সেটা হচ্ছে এই যে এখানে শিয়াল আর সীমা, এই শিয়াল এবং সীমাকে বিযুক্ত করে যে রেখা, সেটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। আর মোহ বিযুক্তি রেখা যেটা, এই মোহ বিযুক্তি রেখা এই যে অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডল আছে, এই অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলকে পৃথককারী বা বিযুক্তকারী রেখা যেটা, সেটাকে বলা হচ্ছে মোহ বিযুক্তি রেখা। 1909 সালে সার্বিয়ার ভূবিজ্ঞানী মোহরোভিচিক সর্বপ্রথম এই রেখাটা আবিষ্কার করে, যে জন্য এই রেখাটার নাম হয় মোহ বিযুক্তি রেখা। এখান থেকে এমসিকিউ কোশ্চেন একটা আসে। এরপরে আসো গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পৃথককারী যে রেখাটা, সেই রেখাটাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে এই তিনটা হচ্ছে এই পৃথিবীর স্তর বিন্যাসের বিশেষ তিনটা রেখা। এই রেখা তিনটা থেকে 1 মার্কসের কোশ্চেন আসতে পারে সৃজনশীল, আবার এমসিকিউ কোশ্চেনও কিন্তু আসতে পারে। আমরা এবার চলে যাই ক্লাস রিভিউয়ে। প্রথম থেকে আমরা আসলে কি শিখলাম। প্রথমত আমি কথা বলেছিলাম পৃথিবীটা একটা প্রথম অবস্থাতে সৃষ্টির শুরুতে এটা ছিল একটা জ্বলন্ত বাষ্পপিণ্ড এবং এখান থেকে তাপ বিকিরণ করে ধীরে 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 শীতল হয়ে বর্তমানের অবস্থায় এসে উপনীত হয়েছে। এটা যখন তাপ বিকিরণ করছিল তখন কিছু পদার্থ, এক কথায় যেগুলো হালকা সেগুলো উপরের দিকে, তার সাথে ভারী পদার্থগুলো নিচের দিকে, এবং আরো বেশি ভারী পদার্থগুলো আরো নিচের দিকে কিন্তু চলে গেছে। তো হালকা পদার্থগুলো দ্বারা যে স্তরটা সৃষ্টি হয়েছে সেই স্তরটার নাম অশ্বমণ্ডল, তার চাইতে ভারী পদার্থগুলো দ্বারা যে স্তরটা সৃষ্টি হয়েছে সেটা গুরুমণ্ডল, আর সবচেয়ে ভারী পদার্থগুলো দ্বারা সৃষ্টি হয়েছে কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল শিয়াল এবং সীমা। শিয়ালে সিলিকন অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, সীমাতে সিলিকন ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। শিয়াল ছিল গ্রানাইট শিলাস্তর, সীমা ছিল ব্যাসল্ট শিলাস্তর। শিয়াল দ্বারা মহাদেশ গঠন হয়েছে, সীমা দ্বারা মহাসাগর গঠন হয়েছে। এই ছিল মোটামুটি এখান থেকে কথা। এরপরে আমরা চলে গিয়েছিলাম গুরুমণ্ডলে। গুরুমণ্ডলটা অশ্বমণ্ডলের ঠিক নিচের অংশ, এটার আপেক্ষিক গুরুত্ব ছিল 4 থেকে 5। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, বহিঃগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডলকে বলেছি প্রোফেসীমা, অন্তঃগুরুমণ্ডলকে বলেছি নিফেসীমা। প্রোফেসীমাতে ক্রোমিয়াম, লোহা, নিকেল এবং সিলিকন এবং ম্যাগনেসিয়াম আছে, আর নিফেসীমাতে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। এরপরে আমরা চলে গেছি কেন্দ্রমণ্ডলে। এটা পৃথিবীর কেন্দ্রের চারদিকে 3486 কিলোমিটার অঞ্চল ব্যাপী অবস্থিত। এই কেন্দ্রমণ্ডলটাতে নিকেল এবং লোহার পরিমাণ বেশি, সেজন্য এই অংশটাকে নিফে বলা হয়। এই অংশটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলটার মধ্য দিয়ে পি তরঙ্গ প্রবাহিত হয়, অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হয়। এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আর আজকের এই ক্লাস থেকে একটা সৃজনশীল কোশ্চেনে আমরা ফিরে যেতে পারি। এই যে চিত্রটা, এখান থেকে একটা অংশকে আমরা কেটে নিলাম, এখানে এ, এখানে বি, এখানে সি। পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা সৃজনশীল কোশ্চেন থাকতে পারে বা এখান থেকে একটা সৃজনশীল করে ফেলা সম্ভব। তোমাদেরকে বলি, আজকের ক্লাস থেকে প্রথমত আমরা পড়েছিলাম ভূত্বক। তাহলে ভূত্বক বলতে কি বোঝো বা ভূত্বক কি?
খ নাম্বার কোশ্চেনে শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য করো। গ নাম্বারে এই যে চিত্রে প্রদর্শিত এ অংশ এবং বি অংশের বৈশিষ্ট্যগত তুলনা করো, অথবা এই অংশের বর্ণনা দাও এরকম। আর ঘ অংশে বি এবং সির মধ্যে তুলনা করো, অথবা সি অংশের বর্ণনা দাও। গ এবং ঘ 3 এবং 4 মার্কসের কোশ্চেন। তাহলে গ নাম্বারে আমরা ধরে নিতে পারি বি অংশের বর্ণনা দাও, আর ঘতে এ এবং সি অংশের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই যে এই চিত্র থেকে যে কোশ্চেনগুলো, বিভিন্ন টাইপের কোশ্চেনগুলো হতে পারে, এই কোশ্চেনগুলো বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করবে, এটাই তোমাদের বাড়ির কাজ। আর আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, অথবা পরিস্থিতি স্বাভাবিক হলে তো তোমাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।